বিভূতিভূষণ মানে প্রকৃতি ও রহস্যময়তা। বিভূতিভূষণ মানে কিশোরবেলার পাঠ্যপুস্তক জুড়ে তার গভীর উপস্থিতি। বিভূতিভূষণ মানে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। ছোটবেলা থেকে আবেগ ও শ্রদ্ধায় মিশে আছি তার সঙ্গে। গতকাল 12ই সেপ্টেম্বর তার জন্মদিন চলে গেল। 1894 সালের 12ই সেপ্টেম্বর উত্তর 24 পরগনায় তিনি জন্মগ্রহণ করেন এবং 1950 সালের 1 নভেম্বর তিনি ঘাটশিলায় মৃত্যুবরণ করেন। তাঁর লেখা সংসার নামক গল্পটিতে যেমন শূন্যতার হাহাকার রয়েছে, তেমনি ভালোবাসার আবেগময় উপস্থিতিও আমরা দেখতে পাই। গল্পটি যদি শেষ পর্যন্ত শোনেন, গ্রাম্যবধূ তারার হাসি কান্নার সঙ্গে আপনি কখন যেন মিলেমিশে এক হয়ে যাবেন। অদ্ভুত ভালো লাগায় ভরে উঠবে মন। সংসার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উপেন ভট্টাচার্যের পুত্রবধূ বেশ সুন্দরী। একটিমাত্র ছোট ছেলে নিয়ে অত বড় পুরনো সেকেলে ভাঙা বাড়ির মধ্যে একাই থাকে। স্বামীর পরিচয়ে বউটি এ গ্রামে পরিচিতা নয়। অমুকের পুত্রবধূ এই তার একমাত্র পরিচয়। কারণ এই যে স্বামী ভবতারণ ভট্টাচার্য, ভব ঘুরে লোক। গাঁজা খেয়ে মদ খেয়ে বাপের যথা সর্বস্ব উড়িয়ে দিয়েছে। এখন কোথাও যেন সামান্য মাইনেতে চাকরি করে। শনিবারে শনিবারে বাড়ি আসে, কোনো শনিবারে আসেই না। শ্বশুর উপেন ভট্টাচার্য গ্রামের জমিদার মজুমদারদের ঠাকুর বাড়িতে নিত্য পূজা করেন। সেখানেই থাকেন, সেখানেই খান। বড় একটা বাড়ি আসেন না তিনিও। ভালো খেতে পান বলে ঠাকুর বাড়িতেই পড়ে থাকেন। নইলে সকালের বাল্যভোগের লুচি ও হালুয়া, পায়েস, দই ও বৈকালির ফলমূল 12 ভূতে লুটে খায়। কোনো কোনো দিন সন্ধ্যার দিকে তিনি বাড়ি আসেন, হাতে একটা ছোট্ট পুঁটলি, তাতে প্রসাদী লুচি ও মিষ্টি, ফলমূল, একটু বা ক্ষীরের ছাঁচ থাকে। তার নাতি করুণার বয়স এই 7 বছর। না খেতে পেয়ে সে সর্বদা খাই খাই করছে। যা হয় পেলেই খুশি, তা কাঁচা আমড়াই হোক, পাকা নোনাই হোক, চাল ভাজা হোক, তালের কল হোক, আধপাকা শক্ত বেল হোক, খাওয়া পেলেই হলো। স্বাদের অনুভূতি তার নেই। ঝাল, টক, মিষ্টি, তেতো তার কাছে সব সমান। ও করুণা, এই দেখ কি এনেছি। কি ঠাকুর দাদা? দাদু টাদু বলার নিয়ম এইসব অজপাড়াগায় নেই। ওসব শৌখিন শহরের বুলি করুণা শেখেনি। সে ছুটে যায় উৎসুক লোভীর ব্যর্থতা নিয়ে। ঠাকুর দাদা পুটলি খুলে 2খানা আখের টিকলি, একটা বাতাসা ওর হাতে দেন। ও তাতেই মহাখুশি। ঠাকুরদাদা যে জিনিস দেন তার চেয়ে যে জিনিস দেন না অনেক ভালো, অনেক বেশি। পুঁটুলির সে অংশে থাকে বৈকালি ভোগের লুচি, কচুরি, মালপোয়া ও তালের বড়া। যখনকার যে ফল, সেটা ঠাকুরকে নিবেদন করার প্রথা এ ঠাকুরবাড়িতে বহুকাল থেকে প্রচলিত। এখন ভাদ্র মাস, কাজেই তালের বড়া রোজ বিকেলে নিবেদিত হয়। করুণা 1-8বার পুঁটুলির অন্য অংশে চাইলে, কিন্তু তাতে তার লোভ হয় না। ওরকম দেখতে খুব ছোটবেলা থেকে সে অভ্যস্ত। সে জানে ও অংশে তার কোনো অধিকার নেই। ঠাকুরদাদাদিকেও বোকার মতো চেয়ে থাকে। উপেন ভট্টাচার্য গলার কাশির আওয়াজ করে পুত্রবধূকে তার আগমন বার্তা ঘোষণা করতে করতে বাড়ি ঢোকেন এবং সটাং দোতলায় নিজের ঘরটিতে চলে যান। রোজ তার ঘরটিতে নিজে চাবি দিয়ে বেরিয়ে যান এবং এসে আবার খোলেন। পুত্রবধূকে বিশ্বাস করবার পাত্র তিনি নন। কোনো মেয়ে মানুষকেই বিশ্বাস নেই। ও বৌমা, ও বৌমা, উপরে এসো,
কে? বাবা? একবার ওপরে এসো। পুত্রবধূ ওপরে গিয়ে দেখে শ্বশুর পুটুলু খেয়ে কী সব খাবার যেন ব্যস্তভাবে হাঁড়ির মধ্যে পুড়ছেন। পুত্রবধূকে দেখে তাড়াতাড়ি তিনি হাঁড়িটার দিকে পিছন ফিরে বসলেন। বৌমা, করো তো, আমার ঘরে একটা আলো জ্বেলে দিয়ে যাও। আপনি রাতে কি খাবেন বাবা? ভাত রাঁধব? না, তুমি শুধু খাবার জল এক ঘুঁটে দিয়ে যেও। এ সংসারে বৃদ্ধ শ্বশুরের জন্য পুত্রবধূর রাঁধার নিয়ম নেই। যার যার তার। ছেলে যখন আসে বাপের খোঁজ নেয় না, ওরা নিজে রাঁধে নিজেরা খায়। উপেন ভট্টাচার্য এসে নিজের ঘরে তালা খুলে বড়জোর একটু জল, কোনোদিন বা একটু নুন চান পুত্রবধূর কাছে। এর বেশি তার কিছু চাইবার থাকে না, কেউ তাকে দেয়ও না। আজ পুত্রবধূর তার জন্য রান্না করার প্রস্তাবে তিনি খানিকটা বিস্মিত না হয়ে পারেননি। বোধ হয় সেই জন্যে পুত্রবধূর প্রতি তার মনোভাব হঠাৎ বড় দরাজ হয়ে গেল। তার ফলে যখন আবার সে জলের ঘটি নিয়ে ঢুকল, তখন তিনি হাঁড়িটা সামনে নিয়ে বললেন, দাঁড়াও বৌমা, করুণাকে দিচ্ছি, আর তুমি এই দুখানা লুচি আর এই একটু মিষ্টি নিয়ে যাও, জল খেও। পুত্রবধূ দুই হাত পেতে শ্বশুরের দেওয়া আধখানা ক্ষীরের ছাঁচ, খানচারেক লুচি, আধখানা ছানার মালপোয়া ও দুটি তালের বড়া নিয়ে একটু অবাক হয়ে দাঁড়িয়ে রইল। শ্বশুর হঠাৎ কেন এত সদ হয়ে উঠলেন তার উপরে? না খেয়ে থাকলেও তো কখনো পচেন না, খাচ্ছে না উপোস করে আছে। সে বললে, আমি যাই বাবা? হ্যাঁ যাও। পান আছে? না তো বাবা, এ হাটে আমার হাতে পয়সা ছিল না। করুণার পাঠশালার মাইনে 4 আনা বাকি, তাগাদা করছে মাস্টার, তাও দিতে পারছি নি। পুত্রবধূর নাম তারা। গরিব ঘরের মেয়ে না হলে এমন সংসারে বিয়ে হবে কেন? নিচে নেমে এসে সে ছেলেকে ডেকে দুখানা লুচি আর মিষ্টিগুলো সব খেতে দিলে। নিজের জন্যে রাখলে দুখানা লুচি আর দুটো তালের বড়া। ছেলেকে তালের বড়া খেতে দিলে ওর পেট কামড়াতে পারে। সত্যি, তার হাতে পয়সা না থাকায় কোনো দিনই রাতে সে কিছু খায় না। করুণার জন্য দুবেলার চাল নেওয়া হয় ওবেলা, জল দেওয়া ভাত সন্ধ্যের পিদিম জ্বালিয়ে এই করুণাকে খেতে দেয়। তারপর মায়ের বয়ে শুয়ে পড়ে। নিত্য নক্ষত্র ওঠে আকাশে, নিত্য চাঁদের জ্যোৎস্নায় প্লাবিত হয়ে যায় ওদের মস্ত বড় ছাদটা। ও ছেলেকে নিয়ে অত বড় বাড়ির মধ্যে একখানা ঘরে শুয়ে থাকে। ইঁদুর খুটখাট করে, কলাবাদুর পুরনো বাড়ির কোণে কোণে চটাচট শব্দ ওড়ে, ছাদের ধারের বেলগাছটাতে বেলের ডাল বাতাসে দোলে। কোনো দিন ওর ছেলের ঘুম ভেঙে যায়। ভয়ে মাকে ঠেলা দিয়ে ঘুম ভাঙিয়ে বলে, ও কি খুটখুট করছে মা? কিছু না, তুই ঘুমো, ও ইঁদুর বাইরে ছাদে, ও শোনো, ও কিছু না, তুই ঘুমো। শাকচুনি আছে মা বেলগাছে? না, সেসব কিছু হয় না। শোনো মা, রেতার দাদা গল্প করছিল, তাদের বাঁশঝাড়ে শাকচুন্নি আছে। রেতা নিজেও দেখেছে একদিন, বুঝলে মা? তুই ঘুমো, ওসব বাজে গল্প। আচ্ছা খোকন, আমি একা একা রাত 8টার সময় পুকুরে কাপড় কেচে আসি, আমি কিছু তো দেখিনি। উপেন ভট্টাচার্যের পুত্রবধূর খুব সাহস, এ কথা গাঁয়েও সকলে বলা বলি করে। অত বড় প্রাচীন অট্টালিকার বহু ঘরদোরের মধ্যে ছোট্ট একটি ছেলে সম্বল করে বাস করে, ওই ভূতের বাড়িতেই। বাবা শ্বশুর তো কালীভদ্রে বাড়ি ফেরে, স্বামীও প্রায় তাই। শনিবারে যদি বা এলো, রবিবার বিকেলেই চলে গেল। ধন্যী সাহস বটে মেয়ে ছেলের। কেউ কেউ বলে, মেয়ে মানুষের ভাই যাই বলো, অত সাহস ভালো না। স্বভাব চরিত্রের কার কী রকম তা তো কেউ বলতে পারে না।
শেষ রাত্রে করুণা আবার মাকে ঠেলা মেরে বলে, ও মা, ওঠো না, কিসের শব্দ হচ্ছে? তুই বাবা আর ঘুমোতে দিলি না, কই, কোথায় শব্দ? কে এসে দরজায় ঘা দিলে, কড়া নাড়লে ওদের ঘরের বাইরে। তারা ধর্মর করে উঠল। কে? বাইরে থেকে উত্তর এলো, আমি, দোর খোলো। করুণা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল। হঠাৎ সে খুশিতে চেঁচিয়ে উঠল প্রায়, ও বাবা! তারা তাড়াতাড়ি উঠে গিয়ে খিল খুলে দিয়ে একগাল হেসে বলল, এসো এসো, একেবারে শেষ রাত্রিরে, ভালো আছো তো? হ্যাঁ, বাস খারাপ হয়ে গেছিল রাস্তায়, আসতে যা কষ্ট হয়েছে। তালপুকুরের মাঠের মধ্যে বাস খারাপ হয়ে দাঁড়িয়ে রইল রাত 10টা পর্যন্ত। এই খানিকটা আগে তখন চলল। তুমি হাত মুখ ধো, জল গামলায় আছে, আমি ভাত চড়াই। ভাত? শেষ রাত্রিরে ভাত খেয়ে মরি আর কি। আমার পুঁটুলের মধ্যে সরু চিড়ে আছে, তাই দুটো ভিজিয়ে দাও। খোকা, সরে আয়, তোর জন্যই জিলিপি কিনেছিলাম, তা মেয়ে নেতা হয়ে গিয়েছে। এই নাও, খোকারে দুখানা দাও। তুমি দুখানা খাও, আমি খাবো না, তুমি খেয়ে একটু জল খাও। ওগো না না, যা বলছি শোনো না, আমার পেট ভালো না কদিন থেকে। সরু চিড়ে ভিজিয়ে লেবুর রস আর নুন মেখে বেশ কচলে কচলে কদ বের করো তো। থাক থাক, তোমাকে আর শেখাতে হবে না, হাত মুখ ধুয়ে এসো। যাব, তার আগে একবার গাড়ুটা দাও দেখি, গামছাখানা এখানে রেখে দিও, আসছি আমি। তারা তখনই চিড়ে ভেজাতে দিলে। স্বামী এসে হাত মুখ ধুয়ে বসল। তার সামনে পাথরের একটা বড় বাটিতে চিড়ের কত নুন লেবু মিশিয়ে তাকে খেতে দিলে। স্বামী একটুকু মুখে দিয়ে বললে, বাহ, বেশ, নুন লেবু মিশিয়ে বড় চমৎকার খেতে লাগছে। আর দেব? না না, এই বেশি হয়েছে। হ্যাঁ গা, ধার দে না কত এবার। মাছ কিনেছিলাম একদিন 4 আনা, একদিন 2 আনা। আর খোকা আমসত্ত্ব খেতে চেয়েছিল, তাই বোস্টম বাড়ি থেকে কিনে এনেছিলাম 2 আনার। আমসত্ত্ব আবার কিনতে গেলে? বড় নবাব হয়েছ না? স্বামীর মুখে কড়া সুরের কথা শোনা এই প্রথম নয় তারার। ওর চেয়ে অনেক বেশি রূঢ় ব্যবহার, এ কথা সহ্য করে আসছে স্বামীর। গা সহা হয়ে গিয়েছে, তাও বিনিদেশে। খোকা খেতে চেয়েছিল, ছেলে মানুষ আবদার ধরলে ও কি কিছু বোঝে? অবোধ, না দিতে পারলে খুব কষ্ট হয়। বারে, খোকা কাঁদতে লাগলো, দেব না কিনে? না, বাপের বাড়ি থেকে পয়সা এনে দিও। মুখ সামলে কথা কও বলছি, বাপ তুলো না, খবরদার। ওরে বাপরে, দেখো ভয়েতে ইঁদুরের গর্তে না ঢুকি। তবু যদি বাপের বাড়ির চালে খড় থাকতো। ছিল না বলেই তো তোমার মতো অজপাড় মুখু আর মাতালের হাতে বাপ দিয়েছিল ধরে। তবে রে, স্বামী ভবতারণ হাতের কাছে ছাতা পেয়ে তাই উঁচিয়ে তেড়ে গেল তারার দিকে। করুণা চিৎকার করে কেঁদে উঠল ভয়ে। উপর থেকে উপেন ভট্টাচার্য বলে উঠলেন, কে কে, কি হলো, কে ওখানে? ভবতারণ উদ্যত ছাতা নামিয়ে বললে, ফের যদি ছোট লোকের মেয়ে কোথাকার। খবরদার, আবার বাপ তুলছ, বেরো তুমি বাড়ি থেকে, দূর হও, তোমার মুখে ছায়ে নুড়ো দেবো বলে দিচ্ছি, বেরো। হারাম জাদি, দেখো এখনো মুখ সামলা বলে দিচ্ছি, বেরোবো কেন? তোর কোন বাবা এ বাড়ি করে রেখে গিয়েছিল জিজ্ঞেস করি? তুই বেরো। করুণা আকুল সুরে কাঁদছে, বাবা মার ধুন্দুমার ঝগড়ার মাঝখানে পড়ে গিয়ে। ওর মা এসে ওকে কোলে নিয়ে বলল, চল খোকা, আমরা এ বাড়ি থেকে চলে যাই, ওরা থাকুক যাদের বাড়ি, তোর আমার বাড়ি তো না। খবরদার, খোকাকে ছোঁও না বলছি। যাবি হারামজাদি তো একলা মর্গে যা, খোকা তোর না আমার।
বেশ, রাখো খোকাকে, আমি একলাই যাচ্ছি। যা বেরো। করুণা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বললে, মা তুমি যেও না, আমি তোমার সঙ্গে যাব। ভবতারণ বললে, খোকন কেঁদো না, তোমায় আমি কলকাতায় নিয়ে যাব, রেলগাড়ি কিনে দেব, মোটর গাড়ি কিনে দেব, এসো। করুণা কান্নায় জড়িত সুরে বললে, না। এসো না। কলকাতায় যাবি নে? না। মাকে সে আরও বেশি জড়িয়ে ধরে। এমন সময় ওপর থেকে উপেন ভট্টাচার্য নেমে এসে ছেলেকে বললেন, তুই কি চেঁচামেচি আরম্ভ করলি ভোর রাত্রি? তুই মানুষ হলি নে, এই দুঃখে আর আমি বাড়ি আসিনে। কেন মিছিমিছি বৌমাকে যা তা বলছিস? আমি সব শুনছি উপর থেকে। তোরই বা তো দোষ, ও আমার ঘরের লক্ষ্মী। আপনাকে তো কিছু বলিনি, আপনি ওপরে যান বাবা। আমাদের কথার মধ্যে আসতি কে বলেছে আপনাকে? আমি যাই না যাই সে আমি বুঝবো। আর তুই যে বলছিস বৌমাকে বাড়ি থেকে বেরুতি, আমার বাড়ি না তোর বাড়ি? আমি আজও বেঁচে নেই। তোর কি দাবি আছে এ বাড়ির ওপর? আমি ওপর থেকে সব শুনেছি। বদমাইশ পাজি কোথাকার। আমি মরবার আগে খোকনকে বাড়ি লিখে দিয়ে যাব। কালই যাচ্ছি আমি সদরে, বৌমাকে অচি করে যাব। তোমার বাড়ি আসা ঘুচিয়ে তবে আমার কাজ। হতচ্ছাড়া বদমাইশ। রাত দুপুরের সময় এসে উনি ঘরের বউকে বলবেন, বেরো বেরো, মুরদ নেই এক করার। হ্যাঁ রে হারামজাদা, ও ভদ্রলোকের মেয়ে সারা মাস কি খায় তুই তা কোনো হদিশ রাখিস না? কেউ রাখে? বেরো বলতে লজ্জা করে না? এসো তো খোকন, এসো, চলো বৌমা ওপরের ঘরে চলো। তারা ঘুমটা টেনে দিয়েছিল শ্বশুর আসবার সঙ্গে সঙ্গে। সে ফিসফিস করে খোকনকে কি বললে। খোকন বললে, ঠাকুর দাদা তুমি ওপরে যাও, মা বলছে। ভবতারণ সাহস পেয়ে বলল, আমি তাড়ি দেওয়ার কথা আগে মুখে এনেছি না আপনার গুণধর বৌমা? জিজ্ঞেস করুন তো কে আগে কাকে বেরিয়ে যেতে বলেছে। হ্যাঁ খোকা বলতো, আপনার বৌমাই বলে না আমাকে বেরিয়ে যেতে? কেন, ওর বাবার বাড়ি? হ্যাঁ ওর বাবার বাড়ি, আলবাত ওর বাবার বাড়ি। হারামজাদা, ফের যদি তুমি ওসব কথা মুখে এনেছো তবে তোমাকে আমি। উপেন ভট্টাচার্য ওপরে উঠে চলে গেলেন। ভবতারণ চুপ করে বসে রইল তক্তপোষের এক কোণে। খানিকক্ষণ সবাই চুপচাপ। হঠাৎ ভবতারণ উঠে পড়ে জামার পকেট হাতড়ে একখানা 2 টাকার নোট বার করে স্ত্রীর দিকে ছুরি দিয়ে বললে, এই দিলাম, ধার দেনা শোধ দিও, আমি এক্ষুনি চললাম। দেশলাই কে নিল আমার? তারা বললে, খোকন দেশলাইটা ওই রয়েছে, দে তো। একটা ভিড়ি ধরিয়ে নিয়ে ভবতারণ জামা গায়ে দিতে দিতে বললে, এসেছিলাম অনেক আশা করে, তাই এ বাড়িতে আমি থাকবো না, এখানে আমার পোষাবে না বুঝলাম। কেউ যখন আমাকে দেখতে পারে না, এ বাড়িতে খাওয়াও হলো না, শরীরটাও খারাপ। তা হোক, যাবই, আর আসছি নে। দেখ খোকন, যাবি কলকাতায়? চল আমার সঙ্গে, মোটর কিনে দেব, লজেঞ্জেস কিনে দেব। করুণা নিরুত্তর। যাবি না? এসো আমার সোনা, আমার মানিক, চলো আমার সঙ্গে এই সময়। তারা এগিয়ে এসে স্বামীর হাত ধরলে। কেন পাগলামি করছো? বসো, এখনো অন্ধকার রয়েছে, এখন কোথায় যাবে? ছি, ছাড়ো হাত। ঝটকা মেরে ভবতারণ হাত ছাড়িয়ে নিলে। তোমার মতো ইতরের সঙ্গে আমি কথা বলিনি, আমি খোকনের সঙ্গে কথা বলছি। রাগ করো না, ছি। ফের আবার? এবার কিন্তু ভালো হবে না বলছি, খবরদার আমার গা ছুঁয়ো না। আচ্ছা ছোবো না, বসো ওখানে। ফের কথা বলে, খোকন, এই খোকন, যাবি আমার সঙ্গে? আয়।
আর কখনো যদি এ ভিটেতে পদার্পণ করি তবে আমার করুণা মায়ের পেছনে গিয়ে লুকিয়ে আছে। তার কোনো সাড়া পাওয়া গেল না। সকালবেলা বেশ রোদ উঠেছে। তারা স্বামীকে দুখানা পেঁপের টুকরো হাতে দিয়ে বললে, খাও, পেট ঠান্ডা হবে। ভবতারণ এই ঘুমিয়ে উঠেছে, চোখ ভারী ভারী। পেঁপে রেকাবি হাতে নিয়ে বললে, উনি কোথায়? ওপরে। যাবেন না? তা কি জানি। খাবেন? উনি কবে খান? কাল সন্ধ্যের সময় এলেন, বললাম ভাত রেঁধে দিই, উনি বললেন না। পেঁপে আর আছে? দিয়ে এসো না ওপরে। সে তুমি বললে দেবে? সে দিয়ে এসেছি, তুমি তখন ঘুমিয়ে। দিও, বুড়ো মানুষ, সে তোমাকে শেখাতে হবে না। খোকন, খোকন, শোন। ও খেয়েছে, ডাকছো কেন? তুমি খেয়ে ফেলো, তোমার পেট ঠান্ডা হবে পেঁপে খেলে। এখন কেমন মনে হচ্ছে? এখনো গোলযোগ যায়নি। ভাতে জল দিয়ে নুন নেবু দিয়ে তাই খাবো। তেল দাও, নিয়ে আসি। করুণা বাপের কাছে এসে বললে, কি বাবা, এই নে খা। তারা বললে, আহা কেন, তুমি খাও। এই সময় উপেন ভট্টাচার্য খড়ম পায়ে দিয়ে উপর থেকে নেমে এলেন। ঘরে উঁকি দিয়ে বললেন, কে? ভবতারণ? ভালো ভালো পেঁপে, খা। বৌমা, আমি আসি, ওখানেই খাবো। ভবতারণ, আজ আছিস তো? ভবতারণ দাঁড়িয়ে উঠে বলল, না বাবা, ওবেলা চলে যাব। আপনি আসবেন তো ওবেলা? আচ্ছা, তুই যাওয়ার আগে আমি ফিরে আসবো। এই সময় তারা ফিসফিসরে কি বলল স্বামীকে। ভবতারণ ডেকে বলল, বাবা, কি এবেলা এখানে দুটো খাবেন? আপনার বৌমা বলছি, কই মাছ আনতে যাচ্ছি বাঁধে। একসঙ্গে বসে অনেক দিন খাইনি, কেমন? উপেন ভট্টাচার্য সম্মতি জ্ঞাপন করে রোয়াক থেকে উঠোনে পা দিলেন। কি ভেবে এসে আবার বসলেন রোয়াকে। পুত্রবধূ বলল, তামাক সেজে দেব? দাও দেখি। ছেলে ভবতারণ নিজেই তামাক সেজে নিয়ে এলো। বৃদ্ধ উপেন ভট্টাচার্য চোখ বুঝে হুঁকোয় টান দিতে দিতে চিন্তা করতে লাগলেন, এমন সকালবেলা কত কাল আসেনি তার জীবনে। স্ত্রী মারা গিয়েছে আজ বোধহয় 20 বছর। ভবতারণ তখন 11 বছরের বালক। তারপর থেকেই ছন্ন ছাড়া সংসার জীবন চলছে, আঁটসাঁট নেই কোথাও। তার উপর দারিদ্র তো আছেই। হাতে পয়সা ছিল না বলেই ভবতারণকে লেখাপড়া শেখাতে পারেননি। লেখাপড়া শেখালে অত খারাপ হতো না সে। অবহেলিত পুত্রের জন্যে উপেনের আজ বড় মায়া হলো। কাল অত বকুনি দেওয়াটা উচিত হয়নি। ভবতারণ বাড়ি ফিরে এলো 8টার সময়। স্ত্রীকে বলল, দেখো, কারে বলে যশুরে কই, আতপোর নামও নেই, ওপরে 1 পোয়া, 5-6 টাক। বাবাকে দেখাও। পুত্রবধূ বললে, এই দেখুন। বাবা, কত করে সের নিলে? 3.5 টাকা। তা হবে, যুদ্ধের সময় ছিল ভালো। এ দিন দিন যা হয়ে উঠছে। অনেক দিন পরে পুত্র ও পুত্রবধূর সেবা যত্ন জুটল উপেন ভট্টাচার্যের ভাগ্যে। এমন একসঙ্গে খাওয়া দাওয়া কত কাল হয়নি। তিনি পড়ে থাকেন মজুমদারের ঠাকুর বাড়িতে পেটের দায়ে। ছেলে উপযুক্ত হয়নি, নিজেরই ছেলেটাকে সে খেতে দিতে পারে না। ওদের ভার লাঘব করার জন্যই তিনি পরের বাড়ি খান। খাওয়া দাওয়ার পর উপেন ভট্টাচার্য দিবানিদ্রা দেবার জন্য উপরের ঘরে চলে গেলেন। পুত্রবধূ তামাক সেজে দিয়ে গেল। আহ, কি আরাম!
সব আছে তার, অথচ নেই কিছু। আজ দিনটা একটা চমৎকার দিন। এমন দিন আবার কবে আসবে? 12 মাসে সজনে গাছে ফুল ফুটেছে, ডালপাতা নড়ছে বর্ষার সজল বাতাসে। ঘুমিয়ে পড়লেন উপেন ভট্টাচার্য। উপেন ভট্টাচার্যের পুত্রবধূও আপন মনে আজ খুব খুশি। ছন্ন ছাড়া ভাঙা বৃহৎ বাড়ি আজ যেন কার পাদস্পর্শে লক্ষ্যের সংসারে পরিণত হয়েছে। দোতলায় শ্বশুরকে তামাক সেজে দিতে যাওয়ার সময় এই কথাই তার মনে হচ্ছিল। তার আছে সবাই, শ্বশুর, স্বামী, পুত্র, যা চায় মেয়েরা। এত বড় বাড়ি, জাজ্জল্যমান সংসার যাকে বলে। ওদের সকলের পাতে পাতে ভাত মাছ দিয়ে আজ কত সুখ পেয়েছে ও। ওদের খাইয়ে সুখ। ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ল। ভবতারণ অন্যদিন খেয়ে দিয়ে আড্ডা দিতে বেরোয় রায়পাড়ার হরু রায়ের নাতি অমূল্য রায়ের ওখানে। স্থলপথের যাত্রী দুজনেই। দুপুরের পর ভরা পেটে মৌতাদ জমে ভালো। আজ কিন্তু সে বাইরে গেল না। স্ত্রীকে ঘুমোতে দেখে সে মনে মনে ক্রুদ্ধ হলো। কেন, দুটো গল্প করতে কি হয়েছিল? তারাকে কি সে রোজ পায়? কত কষ্টে থাকে এই বাড়িতে একা। সে নিজে অক্ষম স্বামী, কিছু করবার পথ তার নেই সামনে। সে ভালোভাবে ভেবেছে কতবার, কিন্তু তা হবার জো নেই। সে জানে কেন। সঙ্গ বড় খারাপ জিনিস। সে সব বন্ধুদের সঙ্গ তাকে এইখানে নামিয়েছে। জলপথ ও স্থলপথ, কোনো পথ বাকি রাখেনি। আজকের সংকল্প কাল উড়ে যাবে কর্পূরের মতো। তবু আজকের দিনটা কত সুন্দর, জাঁকালো, শান্ত দিন হয়ে থাক তার জীবনে। তারাকে ঘুম থেকে উঠে বললে, চা আছে ঘরে? চা করো, বাবাকে দিয়ে এসো, আমিও একটু খাই। না, চা খায় না, নেবু আর নুন দিয়ে চিড়ের কদ করে দিই। স্ত্রী সত্যি তাকে যত্ন করবার চেষ্টা করে, তার অদৃষ্টে নেই। কার কি দোষ? তারা সত্যি বড় ভালো মেয়ে। এদিকে দিবানিদ্রা ভেঙে উপেন ভট্টাচার্য সবে উঠেছেন, অমনি পুত্রবধূ গরম চায়ের গ্লাস নিয়ে এসে তার হাতে দিল। বিস্মিত চোখে পুত্রবধূর দিকে চেয়ে বললেন, কি চা বাড়িতে ছিল? ছিল। বেশ বেশ। পুত্রবধূ হাসি মুখে বললে, আর কিছু খাবেন? হ্যাঁ, তা কি খাওয়াবে? বেশ 2 ভাজা করে চিড়ে ভেজে নারকোল কোড়া দিয়ে এসে দিই। বেশ। কাঁচা লঙ্কা অমনি ওই সঙ্গে একটা এনো। আর শোনো, ভবতারণকে আর খোকনকে দিও। তামাক দেবো বাবা? এখন না, চিড়ে ভাজা আগে খাই, তারপরে। বাহ, মৌদাতটা নষ্ট করে দেবে বৌমা। এমনি সুন্দর হাসি খুশির মধ্যে সেদিনের সূর্য ডুবে গেল জমিদার বড় বিলের ওপারে। সারাদিন কেউ কোথাও নেই। ভবতারণ চলে গিয়েছে। যা সামান্য 2 টাকা দিয়ে গিয়েছে তাতে 5 দিনের চালও হবে না। উপেন ভট্টাচার্য গিয়ে উঠেছেন মজুমদারের ঠাকুর বাড়িতে। একা রয়েছে তার পুত্রবধূ সেই প্রকাণ্ড ভাঙা বাড়িতে, ছোট্ট ছেলেকে নিয়ে। রাত্রে আবার কলা বাদুড় ওড়ে কড়ি কাঠের খোপে খোপে, পেঁচা ডাকে ডুমুর গাছের নির্জন অন্ধকারের মধ্যে। করুণা ঘুমের মধ্যে মাকে বলে, ও কিসের শব্দ মা? ওঠো ওঠো, ওটা কি মা?